আজকে আমরা শিখব ঢাকা বোর্ড 2025-এর 19 নম্বর প্রশ্ন থেকে শেষ পর্যন্ত। দেখো এখানে বলা আছে দুইটা সমীকরণ দেওয়া আছে 5x + 3y = 4 এবং 2x + 7y = 9। সমীকরণ জোটটি কেমন হবে, এদের যে রুট আছে রুটগুলো কেমন হবে, সামঞ্জস্য হবে, অসংখ্য সমাধান আছে নাকি পরস্পর অনির্ভরশীল। তো এইটা আমরা কীভাবে বের করব, এটা আমরা বের করব আমাদের যে সমীকরণ থাকবে সেই সমীকরণের সহগগুলো অর্থাৎ এক্সের সহগ ওয়াইয়ের সহগ, দুইটা সমীকরণের আমরা এক্স ওয়াইয়ের সহগের অনুপাত করব। অনুপাত বের করে দেখবো যে তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন। যদি সবগুলো অনুপাতই সমান হয় অর্থাৎ এক্সের অনুপাত ওয়াইয়ের অনুপাত আর যে ধ্রুবপদ থাকবে সেই ধ্রুবপদের অনুপাত সবগুলোই যদি সমান হয় সেক্ষেত্রে তারা হচ্ছে সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে। আর যদি প্রথমেই এক্সের অনুপাত ইজ নট ইকুয়াল টু ওয়াইয়ের অনুপাত হয় তাহলে প্রথমে যদি নট ইকুয়াল টু হয় তাহলে তারা সামঞ্জস্য, তারা হচ্ছে অনির্ভরশীল এবং একটা মাত্র সমাধান আছে। আর যদি প্রথমটার অনুপাত দ্বিতীয়টার সমান হয় কিন্তু তৃতীয়টার সাথে আবার যদি নট ইকুয়াল টু হয় তখন তারা পরস্পর অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং তাদের কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা এটাগুলো দেখতেছি যে আমাদের প্রথম অনুপাতের সাথে দ্বিতীয় অনুপাত মিল নাই, তাহলে এটা হচ্ছে পরস্পর সামঞ্জস্য, অনির্ভরশীল এবং একটা মাত্র সমাধান আছে। তাহলে এখানে বলছে আমাদের অসংখ্য সমাধান আছে, তাহলে অসংখ্য সমাধানটা হবে না, হবে একও 3 একও। নেক্সট 20 নম্বর প্রশ্ন বলছে একটা চিত্র দেওয়া আছে যে একটা বৃত্ত এ বি সি এম এবং একটা বৃত্তের বাইরে আছে এ ডি এম। প্রশ্ন বলছে চিত্র এম এ ডি, চিত্রে কোণ এম এ ডি এর মান কত, কোণ এম এ ডি এর মান কত। এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে বলছে যে বি কোণ 90 ডিগ্রি। তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি হয় আমরা কি পাবো, এম কোণ পাবো। আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের যোগফল 180। তাহলে এটা যদি 90 হয় এটা 90, এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি। আবার সিডি একটা সরলরেখা, তো এই কোণ 90 হলে আমার এই কোণের মান কত 90। ত্রিভুজের তিন কোণের যোগফল 180, এটা 90 এটা কত 30, তাহলে এটা কত হবে 60। অ্যান্সার হচ্ছে আমাদের 60 ডিগ্রি। মানে একটা 90 হলে অপর দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমাদের চিত্রে এম এ ডি এর কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি। তারপর 21 নম্বরে বলা আছে tan x সমান যদি 5/2 হয় তাহলে cos স্কয়ার এক্স এর মান কত, cos স্কয়ার এক্স এর মান কত। তো আমরা প্রথমে tan x দেওয়া আছে, তাহলে আমরা জানি tan x সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ভূমির মান দেওয়া আছে। আমাদের কজে লাগবে অতিভুজ, তাহলে আমরা অতিভুজের মান বের করবো। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, সেখান থেকে 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 2 স্কোয়ার 4, যোগ করলে হয় হচ্ছে 29, রুট আবার 29। তাহলে আমাদের হচ্ছে এখানে অতিভুজের মান হচ্ছে 29। তাহলে অতিভুজ যদি 29 হয় তাহলে কজ এক্সের মান কত, কজ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের 4, অতিভুজ হতো রুট 29, তার উপর স্কোয়ার করলে উপরে হচ্ছে 2 দুগুণে 4, নিচে স্কোয়ার রুট কাটা 29, তাহলে 4/29, 4/29। ক্লিয়ার। 22 নম্বর প্রশ্নে বলা আছে যদি m সমান ab 1 2 এবং n সমান 1 2 হয় তবে n মাইনাস m এর মান কোনটা, m মাইনাস n এর মান আমরা বের করব। তো m মাইনাস এর মান যখন বের করব তখন আমরা n থেকে m এর মান বাদ দেব। তাহলে দেখো n থেকে যদি আমরা m এর মান বাদ দেই, এখানে 1 2 আছে, 1 2 বাদ, 1 2 বাদ দিলে এই m সেটের পাশে হচ্ছে কত ab। কিন্তু আমাকে বলা আছে কি প্রশ্নে যে আমরা যেই সেট থেকে বাদ দেব, বাদ দেওয়ার পর প্রথম সেটে যেই সকল মান থাকবে সেইটি হচ্ছে আমাদের ডিফারেন্সের মান, ডিফারেন্সের ভ্যালু। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা n থেকে যদি 1 2 বাদ দিয়ে দিই আমার n এর মধ্যে কোনো সংখ্যাই থাকে না, অর্থাৎ থাকে হচ্ছে 5। তো 5 এখানে কোনটা, গ নাকি ঘ। তো গতে বলছিলাম দেখো আগের একটা ভিডিওতে যে একই সাথে 5 দিলে কখনো সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবেন না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, উত্তর ঘ। প্রশ্ন 23, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত। তো গাণিতিক গড়ের সূত্র কি, সংখ্যাগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। এখন 1 থেকে 19 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে ঝটপট ক্যালকুলেটরে কী করবা, চাপ দিয়ে করবা, করে যোগ করে তাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করবে। এখন কতগুলো আছে সেটা আবার বুঝবো কীভাবে, কারা মৌলিক কারা মৌলিক নয়। মৌলিক রাশির সংখ্যা কী ছিল, যে সকল রাশিকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা সেই মৌলিক সংখ্যাগুলো যোগ করব এবং রাশির সংখ্যা দ্বারা ভাগ করবো। তাহলে আমাদের 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা, 8টা, 8 দিয়ে ভাগ, তাহলে 9.63, আমাদের অ্যান্সার 9.63। 24 বলছে প্রদত্ত চিত্রে বিডির মান কত, বিডির মান কত। তাহলে এই কোণ 60 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি, এই দেওয়া আছে আমাদের বিসির মান হচ্ছে 20। তাহলে বিসির মান যদি 20 হয়, যদি আমরা এ বি সিকে একটা সমকোণ ত্রিভুজ ধরি, তাহলে সমকোণ ত্রিভুজ ধরলে আমাদের বিসি হচ্ছে তার ভূমি, এসি হচ্ছে তার লম্ব। তাহলে আমরা ট্যান থিটা সমান লম্ব বাই কি ভূমি, ট্যান সমান লম্ব বাই ভূমি, তাহলে আমরা লম্বের মান বের করবো।
লম্ব বাই ভূমি লম্বের মান বের করি তাহলে আমাদের ট্যান কোণ 60 ডিগ্রি, এসি বাই বিসি আমরা এসির মান হচ্ছে 20√3, আমাদের এসির মান হচ্ছে 20√3, হ্যাঁ 20√3, এসির মান হচ্ছে 20√3। এখন দেখো এই কোণ 60 ডিগ্রি, যদি এই কোণ 60 ডিগ্রি হয় তখন আমার এসি হবে কি ভূমি, এসি কিন্তু ভূমি না, কিন্তু তোমরা ক্যালকুলেশন করার সময় কী করবে, সিডিকে ভূমি ধরবে, যদি সিডি কি আছে এই ভূমি বরাবর আছে এটা ভূমি, কিন্তু না এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। থিটা কোণ অর্থাৎ কোণের মান যার সাথে থাকবে সেটা ভূমি, অপরটা লম্ব। তাহলে আমরা যখন আমরা এসিডি ত্রিভুজে চলে আসবো তখন আমাদের সিডি হবে লম্বর মান, এসি হবে ভূমির মান। তাহলে আমাদের সেমভাবে আমরা ট্যান থিটা দিয়ে ট্যান 60 ডিগ্রি সমান সিডি বাই এসি লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 60 ডিগ্রি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমিতে আমরা পাইলাম সিডির মান 60, সিডির মান হচ্ছে কত 60, তাহলে সিডি 60 আর বিসি কত ছিল 20, তাহলে পুরা বিডি কত বিসি যোগ সিডি 60 যোগ 20, 60 যোগ 20 উত্তর হচ্ছে 80, তাহলে আমাদের সিডির মান হচ্ছে 80 মিটার। 25 নম্বর কী বলছিল যে পি কিউ আর একটা ত্রিভুজ আঁকার ক্ষেত্রে কোন তত্ত্বগুলো প্রযোজ্য, পি কোণ 60 ডিগ্রি, কিউ কোণ 50 ডিগ্রি, আর কোণ 70 ডিগ্রি। তো তিনটা কোণ দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া থাকলে কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? কখনোই সম্ভব নয়, কারণ একটা বাহু নাই, আমি কোণগুলো আঁকবো কোথায়? যদি বাহু থাকতো দেন আঁকা পসিবল হতো, কিন্তু যেহেতু বাহু নাই তাহলে বাহু না থাকলে আমরা কোণগুলো কোথায় আঁকবো, বাহু কত ধরবো? সো এটা আঁকা কখনো সম্ভব না। তাহলে দেখো পরেরটাও সেমভাবে তিনটা কোণ দেওয়া আছে, এটা আঁকা সম্ভব না। পরে তিনটা বাহু আছে, তিনটা বাহু থাকলে অবশ্যই ত্রিভুজ অঙ্কন করা যায়, কিন্তু সেক্ষেত্রে আবার মানে ছোটো দুইটার যোগফল বড়টার চেয়ে বড় হওয়া লাগবে। তাহলে এখানে 7 এবং 4 যোগফল 11, আর একটা আছে 11, তো এটা তো বড় না সমান, তো এক্ষেত্রে এটাও হবে না। পরটা দেখো 6 9 15, 15 12 চেয়ে বড়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। শুধু ত্রিভুজের কোণ থাকলে কখনো ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে না, আর দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে কী হবে বৃহত্তর, আমাদের ঘ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো নেক্সটে 26 বলছে রম্বসের প্রতিসম রেখা কয়টি? তো প্রতিসম রেখা কি? প্রতিসম রেখা হচ্ছে যে রম্বসকে আমরা কতভাবে ইকুয়ালভাবে ভাগ করতে পারি, মানে কতটা সমানভাবে ভাগ করতে পারি। কোনো একটা বস্তুকে কোনো একটা জিনিসকে যত সমানভাবে ভাগ করতে পারবা তার প্রতিসম রেখা হচ্ছে তত। তো তুমি যদি রম্বসকে ভাগ করতে চাও অনলি দুইটা ইকুয়ালভাবে ভাগ করা যাবে, সেটা হচ্ছে তার কর্ণ বরাবর। যদি দুটি কর্ণ বরাবর রম্বস কেটে নাও তাহলে রম্বসকে সমানভাবে ভাগ করা সম্ভব, তাছাড়া কখনোই রম্বসকে সমানভাবে ভাগ করা সম্ভব হবে না। আমাদের রম্বসের প্রতিসম রেখা হচ্ছে কত 2, রম্বসের প্রতিসম রেখা হচ্ছে 2। তো 27 বলছে একটা বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয় তার পরিসীমা কত? তো ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ পাইলে আমরা পরিসীমা বের করতে পারবো 2π আর, পরিধি সূত্র 2π আর আমরা বের করলেই হয়ে গেল। নেক্সট একটি দ্রব্য 20% ক্ষতিতে ক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে 20% ক্ষতিতে যদি আমরা বিক্রয় করি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কয় টাকা 80 টাকা, 100:80, 100:80 আমরা 20 দিয়ে ভাগ করি 5:4, আমাদের অ্যান্সার 5:4। ওকে, তো নেক্সট 29 বলছে 0.69 এর সামান্য ভগ্নাংশ কোনটি? তো আমি এর আগের দিন পৌনঃপুনিকে দেখা শিখাইছিলাম কি যে 0.69 তার পৌনঃপুনিক সমান, প্রথমে যেই সংখ্যাটা আছে পুরো সংখ্যা আমরা দশমিক স্থানে লিখে ফেলবো 69, মাইনাস করব যার উপর পৌনঃপুনিক নাই, পৌনঃপুনিক আছে 6 এর উপর, 6 ভাগ যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে ততগুলো 9, একটার উপর আছে একটা 9, এবং দশমিকের পর যতগুলো ঘরের উপর পৌনঃপুনিক থাকবে না ততগুলো 0, একটা ঘরের উপর পৌনঃপুনিক নাই একটা 0, তাহলে আমাদের হচ্ছে 63/90, আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 7/10, 7/10, আনসার হচ্ছে 7/10। একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? একটা বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত? তো বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কি? ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে কি যে কোনো একটা চিত্রকে বা কোনো একটা জিনিসকে যদি আমরা ঘোরানোর ফলে ওইটা আগের অবস্থায় ফিরে আসতে কতবার ঘোরাতে হবে সেইটা হচ্ছে তার প্রতিসমতার মাত্রা। মনে করো আমরা বর্গকে যদি একবার ঘোরাইলে বর্গ তার আগের অবস্থায় কী আসে ফিরে আসে, আগের অবস্থায় ফিরে আসে, তাহলে কয়বার ঘুরেছি একবার ঘোরাইলে কোনো বস্তু 90 ডিগ্রি কী করে ঘোরে, তাহলে আমরা একবার ঘোরানোর ফলে বর্গকে তার আগের অবস্থানে ফিরে পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 90 ডিগ্রি।